দেখুন, এখন দেখছি দেশের প্রধানমন্ত্রী ভাষণে সুকুমার রায়কে টানছেন আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ রায়কে টানছেন। আমি আরেকটু পিছিয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীতে চলে যাই। অসন্তোষ কবিতায় তিনি লিখছেন, কেন যে কথায় মোরা সুধাধারা পারি না দিতে ঢালি। এখন রাজনীতিতে কথা নিয়েই যত কথা, আর সব কথায় সবার জন্য সুধাধারা থাকবে এমনটাও বলা যায় না। আজ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে জাতীয় রাজনীতিতে রীতিমতো জল্পনা শুরু হয়েছে, সেই নিয়েই এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকমের সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। ভোটের মাঝপথে পঞ্চম দফার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। এখন থেকেই বাইরে থেকে সাহায্যের কথা বললে মানুষ কিভাবে বিরোধী জোটকে ভরসা রাখবে, এ প্রশ্ন তো উঠবে। দ্বিতীয় প্রশ্ন, তখন সত্যজিৎদা ছিলেন না, না হলে হীরক রাজার দেশের জায়গায় হীরক রানীর নামে সিনেমা বানাতেন। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত শাহের। বিজেপির সব থেকে বড় চোরের দল, পাল্টা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এইসব তরজাই চলবে নাকি প্রকৃত দুর্নীতিবাজরা শাস্তি পাবে? তৃতীয় প্রশ্ন, বাংলার সিপিএম কংগ্রেসকে ধরবেন না, আমাদের সঙ্গে ওরা নেই, ও দুটো বিজেপির সঙ্গে আছে বললেন তৃণমূল নেত্রী। বোঝাপড়া করে নিয়েছে তৃণমূল আর বিজেপি, পাল্টা বক্তব্য বাম কংগ্রেসের। রাজ্যে বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোটাররা তাহলে কাদের উপর ভরসা রাখবে? চতুর্থ প্রশ্ন, কদিন আগেও তৃণমূল নেত্রী বলতেন সিএএ দরখাস্ত করলেই বাতিল হয়ে যাবে নাগরিকত্ব, বাংলায় সিএএ হবে না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্র এনআরসি না করলে সিএএ কে সমর্থন করব। ভোটের মধ্যে সিএএ নিয়ে কট্টর বিরোধিতার পথ থেকে কি কিছুটা সরে আসছে তৃণমূল? পঞ্চম প্রশ্ন, সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচার হয়েছিল, এবিপি আনন্দে দাবি করলেন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্যা। নিজেও নির্যাতনের শিকার বলে দলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। দলেরই নেত্রীর এই মন্তব্যে সন্দেশখালী নিয়ে ফের অস্বস্তি বাড়ছে তৃণমূলে। তবে আজ শুরুতেই দেখাবো ইন্ডিয়া জোটের সম্ভাব্য ফল প্রসঙ্গে বলতে গিয়ে আজ ঠিক কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দেশ জুড়ে তোলপাড় পড়ে গেছে। নিঃসন্দেহে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য। দেখুন, ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়। মমতা ব্যানার্জিকে হরিদাস পাল 45টা আসনে লড়ছে ইন্ডি জোট। যেদিন ওই স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে না, সেদিনকে উনি প্রধানমন্ত্রী হবেন। লোকসভা ভোট এখন অর্ধেক পর্যায়ে পৌঁছেছে, 4 দফা হয়েছে, 3 দফা বাকি। তার মাঝে হঠাৎই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। একদিকে বাংলা সিপিএম কংগ্রেসকে আক্রমণ করবেন, আবার দিল্লিতে সিপিএম কংগ্রেসের মতো দলকে নিয়ে তৈরি ইন্ডিয়া জোটের সরকার করে দেওয়ার কথা বলছেন। এটাই বা কি করে সম্ভব? তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে। তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এই বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার। এবং আমি বললাম নির্বাচনের পর, ফলাফলের পর এই বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসে যোগদানের হিড়িক পারবে। মমতা ব্যানার্জি দুদিকেই আছেন। উনি বলছেন ইন্ডিয়া জোট করলে আমি ইন্ডিয়া জোটকে সমর্থন দেব। ইন্ডিয়া জোটকে বললো যে আমি আছি ভাই তোমাদের সঙ্গে, কেউ বিশ্বাস করে না মমতা ব্যানার্জিকে। আর মোদিজিকে বলে দিল দেখো আমি সমর্থন করবো বলেছি, কিন্তু বাইরে থেকে করবো বলেছি, ভেতরের দিকেও বসিনি। ফলে চান্স যদি বিজেপির হয়, আমি কিন্তু বিজেপির সঙ্গেও আছি। মমতা ব্যানার্জি সবসময়তেই এইরকম মনোভাবে চলেন। ওকে দেশের রাজনৈতিক দল যারা জাতীয়, তারা কেউ বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মিটিংয়ে ছিলেন, আবার তিনি বাংলায় ইন্ডিয়া জোট ভেঙেছিলেন। এখন তিনি একদিকে ইন্ডিয়া জোটের সরকার করার সম্ভাবনার পক্ষে সওয়াল করছেন, আবার বাইরে থেকে সাহায্য করে সরকার গঠন করে দেব বলছেন। সব মিলিয়ে রাজনৈতিক মহলে জোর ধোঁয়াশা, জল্পনা, গুঞ্জন। ব্রতদীপ ভট্টাচার্য, রাজীব চৌধুরী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন? একবার নয়, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1, ইন্ডিয়া নামটাই আমার দেয়া, 2, যে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, 3, ইন্ডিয়া জোটের প্রথম দিকে যে কয়েক বৈঠক হয়েছিল পরপর প্রত্যেকটাতে নিজে ফিজিক্যালি ছিলেন, 4, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই দাবি জোটের মধ্যে বৈঠকগুলোতে তুলেছিলেন যে 2023-এর ডিসেম্বরের মধ্যে জোট শরিকদের মধ্যে সিট ভাগাভাগি করতে হবে। আর আজ যখন 20 দিনও বাকি নেই ফল প্রকাশিত হতে এবং এখনও লোকসভা ভোটের 3-3টে দফা বাকি আছে,
সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন কোট আনকোট ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকমের সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। সব থেকে বড় প্রশ্ন আমার সুমন বন্দ্যোপাধ্যায়কে দিয়েই শুরু করতে হবে, যে সব থেকে বড় প্রশ্ন সুমনদা, হঠাৎ বাইরে থেকে সরকার গঠনের এই কথাটা আসছে কি করে? সরকার গঠনের পরিস্থিতি তৈরির আগে অন্যতম প্রধান শরিক তিনি যদি বলেন যে বাইরে থেকে, তাহলে তো স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। এখনো তো তিন দফা বাকি আছে সুমনদা। না, এই দুদিন আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইন্ডিয়া জোট 300 পেরিয়ে যাবে। হ্যাঁ, আজও বলেছেন। এবং আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইন্ডিয়া জোটের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার নামকরণ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ্বায়ক ছিলেন ইন্ডিয়া জোটের। কিন্তু নিজের তৈরি জোটে নিজেই থাকবেন না, বাইরে থাকবেন। জায়গাটা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে এসে। আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি, রাজ্য সভাপতি বা আমাদের বিরোধী দলনেতা লোকসভার অধীর চৌধুরী, তার একটা মমতা বিরোধিতার ক্ষেত্রে একটা জিনগত সমস্যা রয়েছে। আমি বলছি আজকেও দেখবেন, আজকেও একটা উনি বিবৃতি দিয়েছেন ওই সন্দেশখালী প্রসঙ্গে, তাতেও দেখবেন যে তীব্র মমতা বিদ্বেষ, তৃণমূল কংগ্রেস বিদ্বেষ তার মুখ দিয়ে উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর মধ্যে একটা খালি থাকে। আমি সেই প্রসঙ্গেই আসছি। আমি অধীর চৌধুরী তো সেই নেতা। হ্যাঁ, কিন্তু অধীর চৌধুরীর কথা ভেবে তো মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্র্যাটেজি ঠিক করবেন না। আপনি ভাষাটা লক্ষ্য করবেন, সরকার গড়বো না, গড়ে দেব। শব্দ ব্রহ্ম দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গড়ে দেওয়ার। হ্যাঁ, কিন্তু বাইরে থেকে, বাইরের প্রশ্নটা আসছে কোত্থেকে? হ্যাঁ, নিশ্চয়ই ইন্ডিয়ার লড়াইটা কার সঙ্গে? বিজেপির বিরুদ্ধে। তা সেই বিজেপি পশ্চিমবঙ্গে 356 জারি করার কথা কোনোদিন তোলেনি, কিন্তু অধীর চৌধুরী বেশ কয়েকবার তুলেছেন। আমরা ধারাবাহিকভাবে, এটাও ঠিক, আপনার সঙ্গে আমি সহমত যে এআইসিসির তরফ থেকে জয়রাম রমেশ থেকে একাধিক বড় নেতা কংগ্রেসের, তারা কিন্তু অধীর চৌধুরী বা খার্গে সাহেব, তারা কিন্তু অধীর চৌধুরী। আপনি কি এটা বলছেন যে অধীর চৌধুরীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হলে সরকারেই থাকবেন না? পশ্চিমবঙ্গের পরিবেশটা দেখুন। আর আরেকদিকে সুজন চক্রবর্তী যে কথাটা বললেন, আমি জানি না সুজন চক্রবর্তী তো, আমি তো জানি সিপিএম এর নেতারা তারা ইতিহাসগুলো ভালো করে পড়াশোনা করে আসেন। ইউপিএ 1 সরকার যখন তৈরি হয়েছিল তখন তো বাইরে থেকে তারা সমর্থন করেছিল, এবং সেই সমর্থন কিভাবে প্রত্যাহার হয়েছিল? পারমাণবিক অস্ত্রের প্রশ্নে কিভাবে সমর্থন প্রত্যাহার করে ইউপিএ সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, যদিও সেই সময় তৃণমূল কংগ্রেস খুব সামান্য সংখ্যায় এক ডিজিটে ছিল, একজনই তার সাংসদ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমি সব বুঝলাম সুমনদা, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় 17ই এপ্রিল বলছেন যে সারা ভারতে ইন্ডিয়া জোটকে আমরা নেতৃত্ব দেব, আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো, তিনি আজকে এসে বলছেন যে বাইরে থেকে সমর্থন। এটা অধীর চৌধুরীর জন্য হতে পারে? আমি বলছি এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, নেতৃত্ব দিলে বা তৈরি করে দিলেই যে তাকে সিংহাসনে বসতে হবে বা তাকে ক্ষমতায় আসতে হবে, এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না। জোটের মানে আমি তিন দফার আগে বলছি যে বাইরে থেকে সমর্থন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কিন্তু বলেছেন যে আমি কোনো পদের জন্য ইন্ডিয়া জোটের পক্ষে নই, আমি কোনো পদের জন্য নই বলা, আর বাইরে থেকে সাহায্য বলা, শব্দটা সাহায্য, ইন্ডিয়া জোটের সমর্থনের কথা বলছেন, সমর্থন নয়, সাহায্য। কিন্তু বাইরে থেকে কেন? এই কথাটা বলছেন। একদম, আমি বলছি অলওয়েজ পজিটিভ উনি। আপনি বলছেন ইন্ডিয়া জোটকে, আমিও বলছি ইন্ডিয়া জোটকে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বাইরে থেকে সাহায্য কেন? আমি বলছি ভেতরে থাকবেন না কেন? ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক যারা সর্বভারতীয় ক্ষেত্রে রয়েছে, এখানে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আপনি পর্যালোচনা করুন। আপনি প্রতিনিয়ত, আমরা তো টিভি শোতেও দেখতে পাই, আপনার শোতেও হয় একাধিকবার, যখন বিজেপি বিপদে পড়ে, বিজেপি যখন যুক্তি দিতে পারে না, বহু সময় আমরা দেখেছি বাম কংগ্রেস তাদের পাশে এসে দাঁড়ায়। অর্থাৎ লড়াইটা তারা বলছে বিজেপির বিরুদ্ধে, কিন্তু পশ্চিমবঙ্গে কার্যত লড়াইটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি বিস্ময় দিয়ে শুরু করেছিলাম, কেন বিস্ময়? 24শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ঠিক রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা যখন বাংলায় প্রবেশ করবে তার ঠিক আগের দিন তিনি বলছেন, কারুর সঙ্গে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে, তখন থেকে আমার দল সিদ্ধান্ত নিয়েছে বাংলায় আমরা একা চলব। 31শে মার্চ 2024 আমি অল ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পর আমরা দেখে নেব। 17ই এপ্রিল আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে, কিন্তু সারা ভারতে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব, আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। সেখান থেকে হঠাৎ বাইরে থেকে সাহায্যের কথা কেন আসছে? আমি যাব পার্থ মুখোপাধ্যায়, কংগ্রেসের প্রতিনিধি আছেন। পার্থবাবু, এক তো শুরুতেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য যখন রাখছেন তার আগেই কোট আনকোট বলে দিয়েছেন যে এখানকার বাংলার সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই, ও দুটো বিজেপির সঙ্গে আছে, আমি দিল্লির কথা বলছি। প্রথম ডিসক্লেমার আপনাদের দিকে দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের বিরুদ্ধে। 2, জোটের অন্যতম প্রধান শরিক
আবার বলছি, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর পাশের চেয়ারটা যার জন্য নির্দিষ্ট থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে বহুবার বলেছেন যে ইন্ডিয়া জোটের নামটাই আমার দেয়া, তিনি যদি আজকে বলেন যে বাইরে থেকে সব রকমের সাহায্য করে সরকার গঠন করে দেব, এখন সরকার গঠনের পরিস্থিতিই তৈরি হয়নি, 3 দফা ভোট বাকি আছে, প্রথম দিন থেকে ডে 1 তার স্থায়িত্ব নিয়ে তো একজন ভোটারের মনে সংশয় তৈরি হয়ে যাবে। আর সংশয় যদি তৈরি হয়, মানুষ কোন ভরসায় জোটকে ভোট দেবে? পার্থদা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিবিদ যার কাজ এবং কথা এই দুটো যদি আপনি সামঞ্জস্য খোঁজার চেষ্টা করেন তাহলে আপনাকে প্রতিনিয়ত ব্যর্থ হতে হবে। কেননা রাজনীতিতে ফেন্স সিটার বলে একটা কথা আছে, এটা দলগতভাবে তৃণমূল কংগ্রেসের জন্য যত ভালোভাবে খাটে, আমার মনে হয় না যে ভারতবর্ষের রাজনীতিতে ফেন্স সিটার শব্দটা আর অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এত ভালোভাবে খাটে। তৃণমূল ফেন্স সিটার বলছেন? একদম ফেন্স সিটার। কখন কার দিকে তিনি ছিলেন, কতবার তিনি ইউপিএকে তিনি সমর্থন করেছেন এবং তার থেকে বেশিবার তিনি এনডিএকে সমর্থন করেছেন। কখনো অমুক ভালো, এক্স ভালো, ওয়াই খারাপ, এ ভালো, বি খারাপ, এই যে প্রতিনিয়ত ওনার বিভিন্ন স্ট্যান্ড বদল। আর উনি একা লড়ার কথা তো আজকে না, সাগরদিঘি যেদিন নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল উনি সেদিন বলেছিলেন আমি একা লড়বো। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা উনি বলেছেন। নির্বাচন ঘোষণার ছবিটা ধরুন, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের প্রত্যেকটা, আমার 3টে বৈঠক মনে আছে, প্রত্যেকটায় নিজে ফিজিক্যালি হাজির ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমি বলছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন বলেন যে বাইরে থেকে সাহায্য করব, তার অর্থটা আপনাদের কাছে? তিনি নির্বাচনের মুখে প্রথম কি কথাটা বলেন যে কংগ্রেস 40টার বেশি সিট পাবে না, তিনি নাকি নেতৃত্ব দেবেন। তিনি তো বলেছিলেন আমি নেতৃত্ব দেবো, বাংলা নেতৃত্ব দেবে ভারতবর্ষকে, এত কিছু বলেছিলেন। তারপরে যে দলটাকে মানে এই বিরোধী যে জোট, যার নিউক্লিয়াস, কংগ্রেস যদি নিউক্লিয়াস না হতে পারে তাহলে ভারতবর্ষে বিরোধী রাজনীতি দাঁড়াতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে। বাকি দলগুলো তাকে প্রোটোপ্লাজমের ভূমিকা পালন করতে হবে। এটা হচ্ছে রাজনীতির শেষ কথা আজকে ভারতবর্ষে। এটা যদি না হয় তাহলে কোনো বিরোধী পক্ষের জোট পারবে না, এবং সেই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আঘাত করার চেষ্টা করেছেন যে যাতে দুদিকেই তার থাকে। এবং এই যে ইন্ডিয়া জোটকেই দুর্বল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদম একদম, কেননা তার রাজনৈতিক উদ্দেশ্য যেখানে সিদ্ধ হবে তিনি সেটা করবেন। তার কাছে রাজনীতিতে কি মতবাদ তার কাছে কোনো গুরুত্ব পায় না। তার মতবাদ হচ্ছে তার নিজস্ব যে সুবিধে, সেটা যিনি যেখানে পাবেন তিনি সেখানে যাবেন। উনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ কি? প্রয়োজনে এনডিএর সঙ্গে তিনি পেতে পারেন, এমন তো নয় যে এনডিএ তার কোনোদিন সফর সঙ্গী হয়নি। আপনি বলছেন দুটো রাস্তাই খোলা রাখছেন। যতবার ইউপিএর সঙ্গে হয়েছে এনডিএ তার সঙ্গে বেশি হয়েছে তার থেকে। আমি জানি না যে কংগ্রেসের এক সময় তো বিজেপির সঙ্গে শিবসেনার নামটাও তো যুক্ত থাকতো। তা শিবসেনা তো কংগ্রেসের সঙ্গে সরকার করেছে মহারাষ্ট্রে, সেই অভিযোগ মানে সেই ঘটনা তো প্রত্যক্ষ সাক্ষী ভারতবর্ষের মানুষ রয়েছে। আমার কথা বলুন না যে পশ্চিমবঙ্গে, আমার কথা হচ্ছে দেশে লড়াই বিজেপির সঙ্গে, পশ্চিমবঙ্গে কার বিরুদ্ধে লড়াই? আমি বলুন না, আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে বাম এবং কংগ্রেস এই কথাটা বলুক যে পশ্চিমবঙ্গে তারা কার বিরুদ্ধে লড়ছে। ওই যে সাগরদিঘির কথা বললেন, সেই সাগরদিঘিতে পালতোলা নৌকো তো বেশি দিন চললো না, সেই নৌকোটা ডুবে গেল। আরে বাবা, ভারতবর্ষে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে আমাদের লড়াই অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কেন আপনারা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? ঠিকই, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যতটা খারাপ কথা বিজেপি ব্যবহার করে, বেশি কথা কংগ্রেসের সবচেয়ে যেটা শক্তিশালী জায়গা ছিল সেটা হচ্ছে পার্টি হুইচ ক্যান গভর্ন। সেই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত করেছে। এই আঘাত আর কেউ করেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তিনি রেলমন্ত্রী বদল করেছে যেটা ভারতবর্ষের সংবাদ। দুজনকেই থামাতে হচ্ছে, দুজনকেই থামালাম। কিন্তু একটা চমৎকার বেশ আচ্ছা আচ্ছা পার্থদা, সুমনদা, দুজনকেই থামালাম। সুমনদা এক সেকেন্ড, পার্থদা প্লিজ, সুমনদা প্লিজ 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 প্লিজ। আমি বলছি সুমনদা, একটা চমৎকার উপমা আপনি বললেন, যেটা সাগরদিঘিতে নৌকো কে ডোবালো। এবার নৌকোর মাঝিটাকে যদি আপনারা তুলে নেন, নৌকো তো এমনি ডুবে যাবে। আমি বলছি তাহলে সাগরদিঘিতে মাঝিকে কে তুললো? মহারাষ্ট্র থেকে শুরু করে, কর্ণাটক থেকে শুরু করে আপনার অন্যান্য যে, আমার বক্তব্য সাগরদিঘি মাঝিকে কে তুললো? সেখানে কংগ্রেসের তড়িটা কে ডোবালো? আরে আপনারা বিজেপিকে কোথায় হারিয়েছেন? পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় ছিল, আমরা বিজেপিকে হারিয়েছি যেখানে ওরা ক্ষমতায় ছিল। আমরা বিজেপিকে ক্ষমতায় এই আক্রমণ কিন্তু সুমন বন্দ্যোপাধ্যায় নয়, আজকে মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং কংগ্রেসকে একেবারে সরাসরি, যেটা বলছিলাম, ডিসক্লেমার দিয়েছেন।
আগে বলার আগে বলে নিয়েছেন ইন্ডিয়া জোটে তারা কেউ নয়, ও দুটো, এই শব্দবন্ধ ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখব বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। আমি এবার দেখাবো যে এই ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন সময় কোন তারিখে ঠিক কি বলছেন। পাশাপাশি মনে রাখবেন, এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছি আমি, ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি, যা দেখে মোদি বড় কাঁপে, থরথর করে কাঁপে। বাংলা থেকে আমরা যদি বিজেপিকে রুখতে না পারি, সারা ভারতবর্ষে মনে রাখবেন, যখন সবাই ভয় পেয়ে পা গুটিয়ে পালাবে, তখন তৃণমূল কংগ্রেস একমাত্র দল নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে ইন্ডিয়াকে, অন্য কোনো দল নয়। বিজেপির দুটো চোখ বাংলায়, একটা কংগ্রেস একটা সিপিএম। এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না, আমাদের ভোটে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে, সেখানে তোমরা করতে পারবে না। আগে তো একটা সিট পাও, তারপরে তো তুমি ইন্ডিয়া জোট দেখাবে। আর তুমি ইন্ডিয়া জোটের কে? আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, তার জন্য আমি গর্বিত, নামও আমি দিয়েছিলাম, তার জন্য আমি গর্বিত। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। বিশ্বনাথ চক্রবর্তী আচার্য। বিশ্বনাথ, আজকে এই 15ই মে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে একমাত্র হাসি চওড়া হওয়ার কথা শঙ্করদের। কেন? যে অন্যতম প্রধান জোট শরিক ইন্ডিয়ার, তিনি যদি বলেন বাইরে থেকে সাহায্য দেব, তাহলে আম ভোটার এবং স্পেসিফিক্যালি সংখ্যালঘু ভোটারকে কিছুটা বিভ্রান্ত হবে। এই জন্য বলছি যে সংখ্যালঘু ভোটার যারা এ রাজ্যে বিজেপিকে হারাতে চায়, উল্টো দিকে ভোট দিতে চায়, তারা তৃণমূলকে ভোট দেবে নাকি বাম কংগ্রেসকে ভোট দেবে? আর ভেতর থেকে চালানোর যার কথা, যিনি ইন্ডিয়া জোট তৈরি করেছেন, নাম দিয়েছেন বলে নিজে বলছেন, তিনি বাইরে থেকে কেন সাহায্য করবেন? আজকে বিভ্রান্তিতে, এই বিভ্রান্তিতে যদি সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়, সব থেকে খুশি হওয়ার কথা বিজেপির। দেখুন সুমনদা, আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তাতে ধোঁয়াশা তৈরি হলো। মানে এই ধোঁয়াশাটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল তৈরি করলো না, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তৈরি করলেন। যে ইন্ডিয়া জোটের ভবিষ্যতের ধোঁয়াশা, তার সাথে তার ইন্ডিয়া জোটের সম্পর্ক কী হবে, এবং কার্যত তিনি যে অবস্থানটা নিলেন সেটা কিন্তু পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছেও একটা ধোঁয়াশা তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে আঘাতটা এনেছিলেন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে, সেটা হলো যে কংগ্রেস তো 40টা আসনও পাবে না। সেই ভিডিও কিন্তু বিজেপি সারা ভারতবর্ষে ব্যবহার করেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান ইন্ডিয়ার শরিক, সে বলছে কংগ্রেস 40টা আসন পাবে না। সেই ভিডিও সারা ভারতবর্ষে ঘুরিয়েছে, উত্তরবঙ্গে যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী সেই ভিডিও। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পেছন থেকে ছুরি প্রথম দিন থেকে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে মারছেন। আজকে দ্বিতীয়বার একটা মানলেন, কারণ যেই মুহূর্তে উনি বলছেন আমি বাইরের থেকে সমর্থন করব, সারা ভারতবর্ষে বিজেপিটা প্রচার করবে যে দেখো, মানে সরকারে আসার আগেই এরা বাইরের থেকে, সামনের থেকে, পেছন থেকে নানা অবস্থান নিচ্ছে। ফলে এই ভঙ্গুর যে জোটের অবস্থান, সেটা বিজেপি ব্যাপকভাবে প্রচারে আনবে। ফলে কার্যত বিজেপির হাতে দ্বিতীয়বারের জন্য আরেকটা অস্ত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। এইরকম অবস্থাতে ডেফিনেটলি পশ্চিমবাংলায় যারা মুসলমান মানুষ আছেন, যারা বিজেপিকে পরাজিত করতে চান, তাদের কাছে কিন্তু একটা সংশয় তৈরি হবে যে আদতেও এই মমতা বন্দ্যোপাধ্যায় কার পক্ষে খেলছে, বিজেপির হাতের পুতুল হয়ে খেলছে না তো। এমন তো না যে 4 তারিখের রেজাল্টের পরে যদি নরেন্দ্র মোদীর সংখ্যা কম হয়, বাইরের থেকে সমর্থন করবো মানে এখন একটা অবস্থান নিলাম 4 পর্যায়ে নির্বাচনের পরে, আর তারপরে যখন ফলাফল বেরোলো যদি মোদির কম আসন থাকে, তাহলে সরাসরি আমি মানে তৃণমূল কংগ্রেস মোদিকে সমর্থন করবে না তো। এমন একটা সম্ভাবনা প্রবল থাকতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় হলো মানে দ্বিচারিতা বলে না, এটাকে বহুচারিতা বলে, যে নানা সময় তিনি নানা অবস্থান নেন। ফলে আজকে বলছেন যে আমি বাইরের থেকে সমর্থন করব, কালকে উনি এনডিএতে যাবে না, তার গ্যারেন্টি কোথায়? এখন এই প্রশ্নটা সত্যি বৃহত্তম প্রশ্ন, ধোঁয়াশার প্রশ্ন, কিন্তু এটা মানে দুটো স্তর, এটা ক্রিটিক্যাল মাসের কাছে যেমন এই প্রশ্নগুলো আসবে, আবার একটা আমজনতা মুসলিম সমাজের যাদের কাছে ইমামের আবেদন গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ইমামকে নামিয়ে দিয়েছে, ইমামদের আবেদন জানাচ্ছে। ফলে সেখানে শেষ পর্যন্ত একেবারে লাস্ট মানুষটা
একেবারে প্রান্তিক মানুষটার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেভাবে প্রচার করছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে অবস্থান সেটা আবার ভিন্ন। ফলে সেইখান থেকে শেষ পর্যন্ত এই মুসলিম সমাজের মানুষরা কিভাবে নেবে, একেবারে গ্রাউন্ড লেভেলে বিরোধী রাজনৈতিক দল তার সংগঠন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে বহুমুখী বক্তব্য তুলে ধরতে পারবে কিনা তার উপর নির্ভর করে। একদম। আমি সুমনদার কাছে একটা নতুন শব্দবন্ধ বিশ্বনাথ ব্যবহার করলেন যে দ্বিচারিতা নয় বহুচারিতা। না, আমি বলছি যে এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ, আমি বললাম না যে রাজনৈতিক বিশ্লেষণও যখন হচ্ছে সেটাও একটা নির্দিষ্ট রাজনৈতিক মতামত থেকে সেই বক্তব্যগুলো আসছে। এটা তীব্র বিরোধিতা করছে, এর সঙ্গে কোনো রকম যোগ নেই। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী ভারতবর্ষের যিনি প্রতি মুহূর্তে প্রমাণ করেছেন যে বিজেপির সঙ্গে লড়তে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রধানতম কর্তৃপক্ষ। আমি কদিন আগে কাগজে পড়ছিলাম যে আপনি সর্বভারতীয় ক্ষেত্রে দক্ষিণ ভারতের ক্ষেত্রে দক্ষিণ ভারতে আসা যাবে না, কারোর সঙ্গে একটা আসতে হবে। বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বড় জাহাজটা তিনি একা একা সরকার করতে পারবেন সে কথা বলেননি, এটা বাস্তব সত্য, এটা অস্বীকার করা যায় না। বাইরে থেকে কেন? আমার তো বেসিক প্রশ্ন একটা, দক্ষিণ ভারতের মতো জায়গাতে যেখানে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত সেখানে নেই, যেখানে সেখানকার মানুষের পর্যন্ত আগ্রহ রয়েছে যে পশ্চিমবঙ্গে যদি মোদির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করেছেন। আবার সেই প্রথম প্রশ্ন যে বাইরে থেকে কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে, এক মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক, এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলার একমাত্র সেই ফর্মুলাতেই তো উনি লড়ছেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাইরে থেকে আমার প্রশ্ন, আমি যুক্তি দিয়ে হেরে যাই আমার কোনো দুঃখ লাগবে না। আমার প্রশ্ন যে একটা প্রধান মানে শরিক দল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের, তারা নির্বাচনের আগে বলছে কংগ্রেস তো 40টা আসন পাবে না, আর সেটা সারা ভারতবর্ষে বিজেপি ছড়িয়ে দিল। আজকে যখন বলছে যে বাইরের থেকে আমি বাইরের থেকে সমর্থন করবো, তাহলে সাহায্য করবো, তাহলে বাইরের থেকে যখন সাহায্য করবেন মানেটা হলো ভঙ্গুর একটা সরকারের প্রশ্নটা আসবে। বিজেপি ইতিমধ্যে ইউপিএ সরকার যখন হয়েছিল সিপিএম বাইরে থেকে সমর্থন করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। যাদের সাহায্য করা হচ্ছে তাদের প্রতিনিধি শঙ্কর ঘোষ আছে, শঙ্করের কাছে যাব, কিন্তু তার আগে দেখব। আমি আবার বলছি যে জাতীয় স্তরে এই মন্তব্যের পর রীতিমতো তোলপাড় পড়ে গেছে, বাম কংগ্রেস তারাই বা কি বলছে, পরের প্রতিবেদন। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়। 7 দফা ভোটের একেবারে মধ্যগগনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি ইন্ডিয়া জোট জয়ী হলেও মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি? শুধুমাত্র বাইরে থেকে সমর্থনের ইঙ্গিত দিলেন? হঠাৎ করে ভোটের মাঝপথে এই মন্তব্যের তাৎপর্য কি? এতে কার লাভ কার ক্ষতি? সিপিএম ও প্রদেশ কংগ্রেস একসুরে দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে খুশি করতেই আগে ভাগে এই বার্তা দিয়ে রাখলেন। মমতা ব্যানার্জি দুদিকেই আছেন। উনি বলছেন ইন্ডিয়া জোট করলে আমি ইন্ডিয়া জোটকে সমর্থন দেবো। ইন্ডিয়া জোটকে বললো যে আমি আছি ভাই তোমাদের সঙ্গে, কেউ বিশ্বাস করে না মমতা ব্যানার্জিকে। আর মোদিজিকে বলে দিল দেখো আমি সমর্থন করবো বলেছি কিন্তু বাইরে থেকে করবো বলেছি, ভেতরের দিকেও বসেনি। ফলে চান্স যদি বিজেপির হয় আমি কিন্তু বিজেপির সঙ্গেও আছি। মমতা ব্যানার্জি সবসময়তেই এইরকম মনোভাবে চলেন। ওকে দেশের রাজনৈতিক দল যারা জাতীয় তারা কেউ বিশ্বাস করে না। এতদিন বলছিল ইন্ডিয়া জোটের আমি প্রবক্তা, তারপরে বলল ইন্ডিয়া জোটের বিরুদ্ধে। এখন ইলেকশনের হাওয়া মোড়ক বুঝতে পেরেছে যে এখানে কংগ্রেস দল ক্ষমতায় আসতে চলেছে, তাই বাইরে থেকে সাপোর্ট। উনার সাপোর্টেরও প্রয়োজন নেই, উনার সাপোর্টেরও দরকার নেই, উনাকে সাপোর্ট করতে হবে উনার জন্যে। বিজেপি সরকার হারছে এবং বিকল্প ইন্ডিয়া জোট সরকার গড়তে চলেছে। এই সরকারের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার দাবি দাওয়া এগুলি তৃণমূল কংগ্রেস সেই নতুন সরকারের কাছ থেকে আদায় করে আনবে। এর বাইরে অবস্থানগত যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তিনি যা বলেছেন সেটাই, তার উপরে বাড়তি কোনো কথা বলবো না। এই ধরনের কথা বলে বলেই আজকে বিধানসভায় সিপিএম আর কংগ্রেস শূন্য হয়ে গেছে। ওনার সেই অবস্থি হতে চলেছে। আর উনি নিজে বলেছেন কংগ্রেস 40টা আসন পাবে। তাহলে উনিও ডুববেন, কংগ্রেসও ডুববেন, কে কাকে ধরবে।
মানুষকে এতটা রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই। মানুষ তৃণমূলকে চেনে। যে সংখ্যালঘু মানুষ একেবারেই যারা বিজেপি বিরোধী একটা স্টান্স নিয়েছে, একটা পজিশন নিয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো নিয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখনই সরকার গঠনের আগেই যদি বাইরে থেকে বলেন তিনি সাহায্য করবেন কিন্তু সরকারে থাকবেন না, এটা কিন্তু সংখ্যালঘু মানুষদের যে বিশ্বাস সেখানে কোথাও না কোথাও আঘাত পড়বে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ভোটের আগে, ভোটের মাঝে, ভোটের পরে রাজনৈতিক কৌশল সবসময় পাল্টাতে থাকে। এখন কার কৌশলে কে কুপকাত হয় আর কে নতুন বন্ধুর হাত ধরে, তার উত্তর এত সহজে পাওয়া সম্ভব নয়। সৌমিত্র রায়, আশিস বাগচি ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সংখ্যা তুমি দেখলে ঘুরে ফিরে আবার সেটিংয়ের তত্ত্ব বাম কংগ্রেস কেন বলছে পরপর বলি। এক, সংসদে ভোটিংয়ে অনুপস্থিত থাকা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সুবিধে করে দিয়েছিল তৃণমূল। দুই, ইন্ডিয়া জোটের মিটিংয়ে মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করা কংগ্রেসের সঙ্গে কথা না বলে। তিন, এ রাজ্যে তৃণমূল এবং কংগ্রেসের আসন সমঝোতা হলো না। চার, 2014 সাল থেকে আজ অবধি একটার পর একটা কেলেঙ্কারির তদন্ত করছে, কোর্ট দায়িত্ব দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে, কিন্তু কোনোটা শেষ পর্যন্ত কিছু দাঁড়াচ্ছে না, ফাইনাল চার্জশিট হচ্ছে না। উপরন্তু জীবনকৃষ্ণ সাহা থেকে অনুপ মাঝিরা পরপর জামিন পাচ্ছেন, স্মুথলি সেসব জামিন হয়ে যাচ্ছে। শঙ্কর, বাইরে থেকে সাহায্যের এই তাৎপর্য দেখছে বাম আর কংগ্রেস সেটিং। ধন্যবাদ সুমনদা, দীর্ঘক্ষণ পরে আলোচনার অংশগ্রহণ করলাম, কিন্তু বহুবার তোমার কথা উল্লেখিত হয়েছে যে তোমাদের জন্যই এত কিছু হচ্ছে। প্রথমত যেটা আমার মনে হলো যে ডিম ফুটে বাচ্চা বেরোবে না সেই ডিমে তা দেওয়ার কোনো মানে আছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়নি। এখানে তথাকথিত যারা সরকার গড়বে বলে ঠিক করেছে বাইরে ভেতরে, তো সুমনবাবু এখানে আছে, আমি জানি না যে ইন্ডি জোটের ঘোষিত মুখপত্র মমতা ব্যানার্জি কিনা, সেটা জানলে আমার মনে হয় বলা সুবিধে হতো। আরেকটা জিনিস আমি মাঝে মাঝে খুব ভাবি যে এই যে বাম এবং কংগ্রেসের গর্বজাত তৃণমূল, তাদের সম্পর্কে এত বিশেষজ্ঞ যারা, তারা কি করে পাটনা থেকে দিল্লি, বাঙ্গালোর তাকে নিয়ে বসে মিটিং করিয়েছিলেন, আমার এই ধারণাটা এখনো ক্লিয়ার নয়। শুধু মিটিং নয়, একদম সবথেকে গুরুত্বপূর্ণ চেয়ারটা তার জন্য রাখা ছিল, আলাদা করে রাখে। এবং একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি, তাকে কেন্দ্রীয় এজেন্সি ডেকেছিল, চেয়ারটা ফাঁকা রাখা হয়েছিল, সিম্বলিক। হ্যাঁ, তো এত করুণ দশা, বিশেষ করে পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং বাম, তাদের রাজনৈতিক পরিস্থিতি এবং মমতা ব্যানার্জি তার হাস্যকর উপস্থিতি, এইটা মিলে দাঁড়িয়ে এদের রাজনৈতিকভাবে কতখানি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারছি। এই দ্বন্দ্বে তো তোমাদেরই সুবিধা হচ্ছে, এটা তো মানতে হবে। দেখুন, আমরা প্রথমত যেটার উপরে ব্যাংক করতে চাইছি সেটা হচ্ছে 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শক্তিশালী ভারত, শক্তিশালী বিদেশ নীতি এবং শক্তিশালী অর্থনীতি, সেখানে দাঁড়িয়ে পাশাপাশি যদি দুর্বল অপোজিশন হয়, সুবিধাটা কার হয়? তার জন্য তো আমরা আমাদেরকে তো দায়ী করে লাভ নেই। ফলে সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে রাজনীতি কোনো একটা আগের দলের কিংবদন্তি নেতা জ্যোতি বসু যেমন বলেছিলেন যে দুর্বল বিরোধীর দায়িত্ব আমি নেব না। একদম রাজনৈতিক একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিশ্চিতভাবে ভবিষ্যৎ তার মতন করে এগিয়ে আসবে। কিন্তু এই অনৈক্যের জন্য তোমরা কি কলকাঠি নাড়ছো? আমি সেই বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলি। তুমি শুরু করবার সময় বলেছিলে সুধা ধারা, একদম। হ্যাঁ, আমি গত কয়েকদিন ধরে, আমি বেশ কিছুটা সময় আমি পারিবারিক কারণে টেলিভিশন চ্যানেলে উপস্থিত থাকিনি, গত কয়েকদিন ধরে আমি দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে প্রধানমন্ত্রীকে 420 বলছে, 420। আমি আজ পর্যন্ত দেখিনি কোনো টেলিভিশন চ্যানেলে এই শব্দ বন্ধ নিয়ে আলোচনা হচ্ছে। এবং এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী 2 অক্ষরের 4 অক্ষরের বিশেষ বিশেষ শব্দ তিনি মঞ্চ থেকে তিনি ব্যবহার করছেন। আমি জানি না রাজনীতিতে জয় পরাজয়, দল ক্ষমতায় আসবে না আসবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার মতন একটা সম্মানজনক জায়গায় বসে যে রাজনৈতিক রুচি তৈরি করেছে, বাঙালি তার ড্রয়িং রুমে পরিবার সমেত মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জায়গা। খুব যন্ত্রণা নিয়ে একটা কথা বলি, আমরা যদি 2 অক্ষর নিয়ে আলোচনা শুরু করি তাহলে মনে হয় প্রত্যেক দিন 8টা থেকে 9টা তার উপরে থাকতে হবে। মানে আমি বলছি, তুমি 420 বলছো, 420 চোর এখন নিরামিষ শব্দ মনে হয়। আমি বলি যে বিপ,
এই বিপ শব্দের আধিক্য এত, কেন বিপ বলি, যে এমন শব্দ মঞ্চের ওপর থেকে উচ্চারিত হয়, শঙ্কর শুধু তীরটা মুখ্যমন্ত্রীর দিকে বা শাসক দলের দিকে দিল, ওদের দলের দিকে ওই একই আয়না ধরা যায়। এই এত বিপ শব্দের ব্যবহার যে কোনো দিন মনে হয় যে বিপটা যদি কোনো দিন মিস হয়ে যায় বাচ্চাদের কাছে কি বার্তা যাবে। মানে আমাদের রাজ্যের রাজনীতি এই পর্যায়ে নেমেছে সর্বক্ষেত্রে। আমি জাস্ট একটা কথা বলবো যে আপনি খালি একটু ভাষা বিশেষজ্ঞকে নিয়ে আসুন একজন, যিনি বিচার করুন যে 420 কথাটা বলেছেন, 420 বলতে কি বোঝায় আমরা জানি, কিন্তু একটা আড়াল রয়েছে 420 বললে ডাইরেক্টলি। আপনি চোর কথাটা বারবার ধরে এখানে তৃণমূলের প্রতিনিধিরা আসলে তাদের দিকে আঙুল তুলে চোর বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলছি চোর বলা যায়, তাহলে আজ বলেনি তাহলে 420 কথাটা বলা যাবে কি যাবে না সেটা নিয়ে বিতর্ক আছে। দ্বিতীয়ত আমি বলছি শঙ্কর ঘোষের মতো নেতাদের বেকার যুবকদের খোলা রাখা দরকার। বিরোধী দলনেতা তাকে যখন বোগাস করা হয়েছিল তিনি তার এগেইনস্টে কতগুলো শব্দ মানে এ নিয়ে বাক্য কোন বাক্য গঠন করেছিলেন, মানে কটা অক্ষরের শব্দ, সেটা নিয়ে একটা বিপ্লবী বিতর্ক। একটা জিনিস বললেন আপনি কান খোলা রাখার কথা, মাঝে মাঝে মনে হয় কান খোলা নয়, যদি মানুষের কান বন্ধ করার কোনো উপায় থাকতো যে আমার অন্তত খুব কাজে আসতো। তার কারণ মাঝে মাঝে সংশয়টা ওঠে যেটা গণতন্ত্রের উৎসব নাকি বিপতন্ত্র। ওই যে বলছিলাম বিপ শব্দের ব্যবহার, গণতন্ত্র এত দ্রুত বিপতন্ত্র হয়ে যাচ্ছে যে সত্যি সত্যি মাঝে মাঝে আশঙ্কা জাগে। আমি পার্থ প্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থ, এক হচ্ছে দুদিন ধরে এটা বলতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরম বাইরে থেকে সাহায্যের কথা বলছেন, সেরম একেবারে ইন্ডিয়া জোটের কি দুর্ধর্ষ ফলাফল হবে একেবারে সমান্তরালভাবে তাই বলছেন। তিনি বলছেন আজকে সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় দিন যে বিজেপি পাবে 190 থেকে 195, আজও বলেছেন 200 পার করতে পারবে না। ইন্ডিয়া জোট 315। আমি বলছি এমন কি ঘটলো যাতে এই 300, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় 315 পাওয়া ইন্ডিয়া জোটে বাইরে থেকে তাকে সাহায্য করতে হবে। এখনও ভোটে 3 দফা বাকি, রেজাল্ট বেরোনোর 20 দিন বাকি। আমি বলছি বাইরে থেকে কেন, যদি ভেতর থেকে এরম 315 পাওয়া জোটে যিনি নাম দিয়েছেন তিনি থাকতেন, অসুবিধে কোথায় ছিল, কেন বললেন এ কথা? অসুবিধাটা হচ্ছে সুমন তৃণমূলের রাজনীতিক বোঝাপড়ায়। এক হচ্ছে যে 315 সংখ্যা যেটা উনি উচ্চারণ করেছিলেন, ঐকিক নিয়মে যদি ভাবেন যে এই সংখ্যা যদি পায় তাহলে তৃণমূল এই রাজ্য থেকে যতগুলো এমপি পেতে পারে তার কোনো দরকার হয় না কেন্দ্রের সরকার করার জন্য, 272 যদি দরকার হয়। ফলে 315 যদি গোটা জোট পায় তাহলে তৃণমূল ইরেলিভেন্ট, ফলে থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না। আমরা ধরে নেবো তিনি নিজের গুলোকে তাকে ধরেও বলছি 315 পেলে তার থেকে আমি বললাম 272 পৌঁছাতে গেলে আর দরকার হয় না, ফলে অঙ্কের নিয়মে বলছি। সেকেন্ড পার্ট হচ্ছে যে এবার আমি বলছি যে কেমিস্ট্রি ভোটে, ফলে সেখানে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে এই যে আপনি অনেকগুলো উপমা টানছিলেন, আমি বলছি যে আমার খানিকটা মনে হচ্ছিল যে ঘরে বাইরে বলে একটা ছোট গল্প তৈরি হতে পারতো রবি ঠাকুরের পর। কারণ ঘরের মানুষ বাইরে চলে যাচ্ছেন হঠাৎ করে, ফলে এটা কি কারণের জন্য যাচ্ছেন, ফলে ইন্ডিয়া জোটের মধ্যেই ছিলেন, কেউ তাকে বেরোতে বলেনি। আচ্ছা ধরে নিচ্ছি যুক্তির খাতিরে পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস অত্যন্ত খারাপ, বিজেপি আমি বললাম যে সেখানে সব হলো, কিন্তু যখন দিল্লিতে সরকার হবে তাহলে পশ্চিমবঙ্গে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী ছেড়ে দিয়ে ওখানে সরকার বানাতে কেন বলছি বাইরে থেকে যেতে হচ্ছে। হিয়ার লাইস দি আমি বলবো যে পলিটিক্সটা হচ্ছে এই যে 400 বার আবকি পার, এই ধ্বনি যত কমতে শুরু করেছে দেশ জুড়ে বিভিন্ন দফায়, আমি বলছি যে তৃণমূল আস্তে 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 তার স্বরূপ উদ্ঘাটিত করছে। অর্থাৎ আমরা প্রথম থেকেই বলেছি যে বিজেপির সাথে শ্যাডো আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা যেতে চায়। তার প্রথম ধাপাটা হচ্ছে এই যে আমি ঘরে ছিলাম, ঘরের বাইরে এলাম। আচ্ছা, এই আপনার কথা শুনতে শুনতে আমার এটা মনে হলো, এইটা হতে পারে যে যেহেতু মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরীরা এই 315 সরকারের ভেতরে থাকবে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকছেন না, বাইরে থেকে সাহায্য করবেন। কি বলছেন সুমনবাবু? আমি আপনাকে কতগুলো উদাহরণ দেব, কিন্তু আমার ব্যাখ্যা না, আমি বলছি আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে ভারতবর্ষে যতগুলো সরকারে তারা জয়েন করেছে, প্রতিটি সরকার একটা এমপি থাকা অবস্থা তো সরকারের বাইরে থেকে সমর্থন, সরকারে ঢুকে দপ্তরবিহীন মন্ত্রী পর্যন্ত হয়েছে। ফলে যতগুলো 2 থাকুক, 5 থাকুক, 7 থাকুক, বামেদের সাথে এই তুলনা কেউ করবেন না যে যারা হচ্ছে 61খানা এমপি পেয়ে বাইরে থেকে হচ্ছে সমর্থন করেছিলেন। ফলে হিয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন লেফট অ্যান্ড তৃণমূল। তৃণমূলের দায়টা হচ্ছে অন্য জায়গায়, বলছেন পাশাপাশি ঐতিহাসিক ভুলের অংশটা বলুন। আচ্ছা, এবার আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম আমি সেইটুকু বলি যে বাইরে থেকে সমর্থন তিনি যতটুকু গত 5 বছরে পেরেছেন সবটাই বিজেপিকে করেছেন। আপনি ধনকরের প্রসঙ্গ তুলেছিলেন, কি মারামারি আমাদের এই রাজভবন, নবান্ন, বিকাশ ভবন। আমি উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় এরকম একটা শ্রেণীশত্রু যাকে মনে করতেন তার বিরুদ্ধে ভোট দিতে পারলেন না, হাত কেঁপে গেল। রাষ্ট্রপতি নির্বাচনের সময়
বললেন যে আগে যদি জানতাম বিজেপি রাষ্ট্রপতি আমি তাকে ভোট দিতাম, আমি তো আগে জানতাম না। আচ্ছা আপনি সিএ যেটা নিয়ে হ্যাঁ বললাম যে সেই সিএতে ভোট দিতে 8 জন সাংসদকে পাঠালেন না, এখন বুঝতে পারছি কেন যে বাইরে থেকে সমর্থন কাকে বলে, যে সিএ সেই সম্পর্ক সুনরম করতে আমি সিএ পাঠে সময় কাছে আসবো, তার আগে খুব দ্রুত আমি স্যারের কথা থেকে একটা শুধু বলবো, এই মাঝে মাঝে না এই যে বাম, কংগ্রেস, তৃণমূল, ক্ষমতা ইত্যাদি নিয়ে আলোচনা করছে, তো আমার একটা গ্রামীণ বাংলার একটা প্রবাদ বাক্য মনে পড়লো, সিন্ধুকে নেই বাট আর চাবি নিয়ে নাড়াচাড়া করা, যেটা হবে না সেটাকে নিয়ে এত বাক্যবন্ধ ব্যবহার করার কোনো আমি তো একটা পাল্টা প্রবাদ শোনাই যে পোলাও যদি স্বপ্নে রাঁধা হয় তাহলে ঘি দিতে কার পণ্য কেন, এই দিয়ে যাচ্ছে তো বাম কংগ্রেস তো সেই কাজই করছে। কিন্তু আমি পার্থদার সঙ্গে একমত যে রাজ্য বনাম রাজ্যপাল ধনকারের সময় আমরা যতগুলো এপিসোড করেছিলাম, যদি কেউ ট্রান্সক্রিপ্ট করার চেষ্টা করেন বিশ্বাস করুন মহাভারত হার খেয়ে যাবে। মানে এত দফায় এত অধ্যায় সেই ঝগড়া হয়েছে, কিন্তু ধনকারের আলটিমেটলি মানে সংসদে ভোটের দিন তৃণমূল সুবিধা করে দিয়েছিল। এটা এই উদাহরণটাও তো আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে, 2009 যখন ইউপিএ 2 সরকার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একমাত্র দল ছিল যারা কিন্তু কোনো মানে দপ্তর নিজে থেকে কোনো দপ্তর চায়নি, তারা কিন্তু মূলত মানে রাষ্ট্রমন্ত্রী সহ একজন পূর্ণমন্ত্রী ছিলেন আর বাকিরা রাষ্ট্রমন্ত্রী। কিন্তু যাদের সরকারের কথা আপনি বলছেন সেই দলের প্রতিনিধি বলছেন যে আপনারা শর্ত দিয়েছিলেন, কোনো দাবি করেননি, আমি এই কথাটা বলছি। আর আমি বলছি সিপিএম এর এত আত্মবিশ্বাস কম কেন, 315টাকে কমিয়ে 272 বলছেন কেন? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমি বলছি তথ্যের খাতিরে সুমনদা একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কংগ্রেসের একাধিক নেতা, আপনি বলতে পারেন যে তারা মিথ্যাচার করেছেন, অসত্য কথা বলেছেন, কিন্তু এটা বলেছিলেন যে 2009 সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত 2 জন পূর্ণমন্ত্রী দেয়া হবে, এই কথা বলা হয়েছিল। উনি নিজে রেলমন্ত্রী হয়েছিলেন, আর কার কোনো পূর্ণমন্ত্রী না করে প্রতিমন্ত্রী রেখেছিলেন, যাতে আরো বেশি চাপ সৃষ্টি হবে। তখন এই পূর্ণমন্ত্রী নিয়ে মূলত মানে সেই জায়গায় তো আমি আপনার সঙ্গে মুন্সিকে মন্ত্রী করা যাবে না এই শর্ত দিয়েছিলেন, উনি একজন এইসব কথাগুলো বলবেন না, এগুলো হচ্ছে অধীর বাহিনীর কথা, এগুলো অধীর বাহিনীর কথা পশ্চিমবঙ্গ কংগ্রেসের। মমতা বাহিনী, এই বাহিনীদের একটু সরিয়ে রেখে আমি পরের প্রতিবেদন, সেটা হচ্ছে কোন পরিস্থিতিতে কখন কোন সালে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের শরিক হয়েছিলেন। আমি দ্রুত দর্শকদের মনে করিয়ে দেবো। তারপর ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা পার্থদা তুলেছেন, সিএ নিয়ে অবস্থান, আমি শুভময়দার কাছে তা নিয়েও আসবো, কিন্তু তার আগে একটু ইতিহাসে চোখ রাখি দ্রুত। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো। লোকসভা ভোটের মাঝপথে তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। ফল ঘোষণার 20 দিন আগে যা শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। এর আগে কেন্দ্রে বিভিন্ন সরকারে শরিক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো সেটা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ, কখনো আবার তার বিপরীত মেরুর এনডিএতে, কখনো বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন, কখনো তিনি কংগ্রেসের হাত ধরেছেন। 1991 সালে পিভি নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মানব সম্পদ, নারী ও শিশু কল্যাণ এবং ক্রীড়া যুব কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1999 সালে আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারে সামিল হন তিনি। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তহেলকা কেলেঙ্কারির জেরে 2001-এ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। 2001 সালে বাংলার বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন, কিন্তু 2 বছরের মধ্যেই ফের ঘরবদল। 2003 সালে আবার এনডিএতে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন দফতরহীন মন্ত্রী ছিলেন তিনি। 2004 সালে তাকে কয়লা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। 2004 সালে লোকসভা ভোটেও এনডিএর শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর হাত ধরেন। মনমোহন সিংয়ের সরকারে ফের রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 2011 সালে সাংসদ এবং রেলমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি। কিন্তু এবারও জোটের মেয়াদ বেশি দিন স্থায়ী হয়নি। 1 বছরের মধ্যেই 2012 সালে এফটিআই ইস্যুতে মতানৈক্যের জেরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল। আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর মন্ত্রী ছিলেন, ছেড়ে দিয়ে চলে এলেন দুর্নীতির অভিযোগ করে, তারপর অটল বিহারী বাজপেয়ী এলেন, আবার চলে গেলেন, আবার কংগ্রেসের হাত ধরলেন, আবার কংগ্রেসের হাত ছেড়ে দিলেন।
তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব স্টেবল পলিটিক্যাল পজিশন নেন এটা ওনার সবচেয়ে বড় সমর্থকও বলবে না। গোটা ইলেকশনেই কিন্তু তৃণমূলের মেসেজিংটা এইরকম কনফিউশন এবং নানান রকম কথা নানান রকম এলাকায় গিয়ে বলা, সেটা কিন্তু মানে প্রথম থেকেই চলছে। এটা তারই একটা মানে আরেকটা এক্সটেনশন হলো। এবার ভোটের মাঝে ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, সিএএ আইন হয়ে গেছে, সংসদে পাশ হয়ে গেছে। আজকে ঘটনাচক্রে আমরা যখন সিএএ নিয়ে আলোচনা করছি, দিল্লিতে 14 জন মানুষ সিএএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পেলেন। সিএএ কার্যকরার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী বিরোধিতার জায়গা থেকে তৃণমূল বারবার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমনকি মানে কোনোভাবে আমি সিএএ হতে দেব না। আমি দেখছিলাম 19শে এপ্রিল বলছেন সিএএ আমি এ রাজ্যে করতে দেব না। এইখান থেকে 13ই মে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে নোটিফিকেশন করে ঘোষণা করেন যে নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, এনআরসি হবে না, তাহলে লক্ষ্য করুন এইবার, তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুন আর না করুন আমি সিএএ সমর্থন করব। কোথাও তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাদের অবস্থান পাল্টাচ্ছে? কারণ আগের অবস্থানটা ছিল নীতিগত অবস্থান, এনআরসির সঙ্গে শর্তাধীন নয়, যে মুসলিম শরণার্থী কেন হবে না, শরণার্থী মানেই নন মুসলিমদের কেন হবে, এইখান থেকে, এবং রাজ্যে সিএএ হতে দেব না, এখান থেকে কি একটা অবস্থানের স্পষ্ট এবং দৃঢ় পরিবর্তন আসছে? দেখুন, রাজনীতিতে না অবস্থানের পরিবর্তনটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। এবং সিএএ নিয়ে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে একেবারে যে সাধারণ মানুষ তারা তো পরিষ্কারভাবে জানতে চান যে আমি নাগরিক আছি, আবার হয়তো কিছু কাগজপত্র পেয়ে কীভাবে হব, অর্থাৎ আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আরও দুটো কাগজ পাবো, কোনো একটা রঙের কাগজ পাবো। তা সেই কাগজটা পাওয়ার মধ্যে যেটা গোলমালটা কী হয়েছে, একটা ওয়েবসাইট হয়েছে, এবার মানুষকে সেখানে গিয়ে তথ্য ভরতে হবে। এবার ধরুন কেউ তথ্যটা ভরলেন এবং তার মধ্যে প্রচুর কেস টেসও চলবে, এই নিয়ে দ্বন্দ্ব হবে, হঠাৎ প্রসেসটা কোনো কারণে আটকে গেল, তখন সেই মানুষগুলোর যে ত্রিশঙ্কু অবস্থা হবে, তখন তার সমাধান কি হবে এইটা হয়তো একটা ভয় মানুষের মনে আছে, এবং যে কারণে একটা দুটো কাগজ, নতুন কাগজ পাওয়ার বদলে তারা সাহস পাচ্ছেন না ডেটা ভরতে। এবার এর নিরিখে বিজেপির এবং তৃণমূলের একটা বক্তব্য আছে। বিজেপি কিন্তু বক্তব্য খুব একটা পরিবর্তন করেনি, ফলে তাদের বক্তব্যটা একই আছে। তৃণমূলের ক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যদি আমি সিএএ পাই, এবং এনআরসি তো তারপরে, সিএএ বলতে যেটা বোঝানো হয় বিজেপিও বলে যে নাগরিকত্ব দেওয়ার জন্যে, আর এনআরসি হচ্ছে বাদ দেওয়ার জন্যে। ফলে এই ক্ষেত্রে খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিজেপির সঙ্গে যে মতামত মোটামুটি তার কাছাকাছি যাচ্ছে, ঠিক ভুলটা পরে বুঝতে হবে। এবার এইখানে মূল যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়া জোট নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে সত্যিই তো সেলিমবাবু, সুজনবাবু, অধীরবাবু এরা যদি মন্ত্রী হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তো সেই মন্ত্রিসভায় থাকা শক্ত, পশ্চিমবঙ্গের রাজনীতির যে বাধ্যবাধকতা, এবং সেইখানে ইন্ডিয়া জোট তাদেরকে না নিয়ে কার পাদুকা সিংহাসনে রাখবে সে অত্যন্ত জটিল একটা প্রশ্ন। কিন্তু পার্থবাবু শুরুতে যে কথাটা বলছিলেন আর কি, কোষের মধ্যে প্রোটোপ্লাজম বা এই ধরনের বিষয়, এখন এই কোষের মধ্যে তো চারদিক থেকে কে মাইটোকন্ড্রিয়া হবেন নাকি কে প্লাস্টিড হবেন, এই ধরনের যে গোলমালটা হচ্ছে, এইটাই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করে দিলেন যে উনি কোষের মধ্যেই নেই, বাইরের থেকে সমর্থন করবেন। এটা একটা বিষয় আছে। এক হচ্ছে একটা স্ট্যাচার, জ্যোতি বসু যে স্ট্যাচারটাই ছিলেন, অর্থাৎ বাইরের থেকে, সিপিএম যেরকম বাইরের থেকে, দায়টা নেবো না আর কি, যদিও কিছু কাজ করেছেন 100 দিনের কাজের প্রকল্প, এবং ঠিক এই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের কথা প্রসঙ্গে বলেছেন, লক্ষ্য করুন, ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা বোনেদের কোনোদিন অসুবিধা না হয়, 100 দিনের কাজে কোনো অসুবিধা না হয়। এবং একই সঙ্গে তিনি বলছেন আর একটা কথা, অটলজি শ্রদ্ধেয় মানুষ ছিলেন, সেই সময় আমরা বুঝতে পারিনি সরকারটা চলে যাবে। তাহলে উনিও কি মনে করছেন যে বিজেপির আসন কমতে পারে এবং বাকিরা বলুক যে ওনারও একটা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে? এটা তো দোষের কিছু নেই, কারণ রাজনীতিতে তার যা বায়োডেটা, সেই বায়োডেটায় তিনি তো প্রধানমন্ত্রী হতেই পারেন। ফলে হয়তো তিনি চাইছেন অন্য রাজনৈতিক দল, তার নিজের দল তো বলেই, তিনি চাইছেন যে তারা এসে বলুন যে আমাকে প্রধানমন্ত্রী হওয়ার কথা, এই বার্তাটা তিনি হয়তো ছেড়ে দিলেন। এবার ওনাকে তাহলে আমি ভেতরে থাকতে পারি, একটা শেষ কথা, সেটা হচ্ছে এখন বিজেপি 250 পেলে একটু স্বপ্ন দেখা হয়ে যাচ্ছে, বা ওই পোলাওয়ে ঘিটি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 30 আসন নিয়ে প্রধানমন্ত্রী তো হতেই পারেন বিজেপির সমর্থনে, কারণ এরকম ঘটনা তো ভারতবর্ষে আগে ঘটেছে। না, আমি জাস্ট শুভবাবুর কথার সাথে একটা কথা জুড়ে দিতে চাই, এই যে বাইরের থেকে সমর্থন, পরে সমর্থন প্রত্যাহার,
পরবর্তীকালে বামপন্থী বা সিপিএম এর ইতিহাস পশ্চিমবঙ্গে শূন্য হয়ে যাওয়া। এবং যদি সিপিএম এর পতনেরও আমরা যদি ইতিহাসটাকে ব্যাখ্যা করে দেখি, 2008 পঞ্চায়েত থেকে যে ভাঙন শুরু হয়, সেই ভাঙন কিন্তু আর সিপিএম রক্ষা করতে পারেনি। এখন তৃণমূল কি করবে সেটা তৃণমূল ঠিক করবে। আমি আবারও বলছি যে বাইরে থেকে সরকার গড়ার ক্ষেত্রে সিপিএম তার যাবতীয় দায় নিয়েছিল বলেই যে সরকারের বাকি দায়টা যাতে নিতে না হয়, যেখানে নীতির প্রশ্নে কনফ্লিক্ট হচ্ছিল, ফলে আপনি একমত হতে পারেন, ভিন্ন মত হতে পারেন, দায় নিতে হচ্ছিল বলেই সরকারের এমন নিউক্লিয়ার পলিসি হচ্ছে সমর্থন করেনি। ইউ ক্যান ডিফার, বাট দায় নিয়েছে গোটাটাই। এই দায় নিয়েছিল 100 দিনের কাজ, ট্রাইবাল ল্যান্ড অ্যাক্ট। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হঠাৎ পরিবর্তন এই সিএ নিয়ে? আপনি যদি লক্ষ্য করেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বহুচারিতা বছরকে বছর আমরা প্রত্যক্ষ। পরিবর্তনের আগে 2010 সাল এই মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে পাঠিয়েছিলেন কেন জানেন তো? সিএ সমর্থনে এখানে একটা সভা হয়েছিল, সেখানে ইয়েতে আপনার গিয়ে মনুমেন্টের সামনে সভা হয়েছিল ইয়েদের, মতুয়াদের। সেই সভাতে গিয়ে কিন্তু সমর্থন করে এসেছিলেন, এবং তখন সিএর দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দাবি ছিল, মানে নাগরিকত্ব চাই, মতুয়াদের ভোটটা তখন নিশ্চিত করতে হবে। তারপরে যখন আবার সংখ্যালঘুর প্রশ্নটা যখন আসলো, এবার যখন মোদী বিরোধিতা করছি, তখন আমি সিএ বিরোধিতা করছি আদর্শগত জায়গা থেকে না, মুসলমান ভোটটাকে আমার নিশ্চিত করতে হবে। সিএর ভোট, সিএ এনআরসির ভয় দেখাও, ভয় দেখিয়ে মুসলমান ভোটটাকে নিশ্চিত করো। এবার বনগা ইলেকশন যখন এসে গেল, এইবার 2024 সালে রানাঘাট বনগাতে যখন সিএর প্রশ্নটা ইম্পর্টেন্ট হয়ে গেল, মতুয়া ভোটটাকে পেতে হবে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর নরম হয়ে গেল। রানাঘাট এবং বনগা ইলেকশনের কনটেক্সটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর নরম করলেন, কারণ বনগাতে জিততে গেলে মতুয়াদের সমর্থন চাই, রানাঘাটে জিততে গেলে মতুয়াদের সমর্থন চাই। তাই হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে বাবা এত ছিঁড়ে বিরোধিতা যারা করলো, বলছেন যে যখন যেমন তখন তেমন, যেখানে যখন ভোট সেই অনুযায়ী নীতি পরিবর্তন হচ্ছে। আমি বলছি কংগ্রেসের ক্ষেত্রে অল সেড অ্যান্ড ডান, সুমন দা, কংগ্রেস কিন্তু বলেছে আমরা ক্ষমতা এলে সিএ একেবারে কোনো কন্ডিশন নয়, বাতিল করব। আমি বলছি নৈতিক আপত্তি হচ্ছে এইটা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন তার মানে সম্পূর্ণ আলাদা। একটু আগে সংকট যে সিপিএম এর উপর দায় চাপালো এই 2007 এর থেকে নাম প্রত্যাহার পারমাণবিক অস্ত্রের চুক্তির প্রশ্নে, আমি বলছি তখন তো ও তো সিপিএম এ ছিল, আমি জানি না, তখন তো এইটার বিরুদ্ধে প্রতিবাদ করে ওর বেরিয়ে আসা উচিত ছিল। মানে মানুষের দ্বিচারিতাটা কত স্পষ্ট হয়ে যায় এই ধরনের কথাবার্তায় বোঝা যায়। আমি ব্যক্তিগত কথা বলবো না, ব্যক্তিগত কথা দুই দিন দা পার্টি আমরা কি আলোচনা, আপনাদের পার্টির মত তো না, আপনাদের পার্টি আমরা সিএ তে আছি, ব্যক্তিগতটা সরিয়ে রাখি। ডিসিপ্লিন বলে বাইরে এসে কথাগুলো বলছেন, প্রতিবাদ করেছে কি করেন আপনি কি করে জানেন? আমি কি করে জানবো? সেটাই তাহলে আপনি কেন এই সিএ নিয়ে নীতিগত অবস্থা করতে পারবো না। সিএ যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে শর্তাবলী, আপত্তির জায়গা শর্তাবলী, যে ওই শর্তাবলীগুলো পূরণ করতে হবে, এবং সেই নাগরিকত্বের একটা কমিটি আছে, সেই কমিটি সেটাকে আমি বলছি যে আমি সুমনের মানতে আমার কোনো অসুবিধা ছিল না। এই সেদিন পর্যন্ত মালদা মুর্শিদাবাদের মুসলিম এলাকাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেছে, আমার লাশের উপর দিয়ে সিএ করতে হবে, আমার জীবনের উপর দিয়ে সিএ করতে হবে। এটা চলবে, আমি আরো বিস্তারিত আসবো, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দে, প্রচুর মন্তব্য এই নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মন্তব্য নিঃসন্দেহে শোরগোল ফেলে দিয়েছে। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, জোটের মুখ হওয়ার দৌড় থেকে কি সরে দাঁড়ালেন মমতা? মিহির কানুনগো লিখছেন, বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন এবারের লড়াই তার পক্ষে সহজ হবে না। অনিন্দ পাল লিখছেন, বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থনের কথা এখন বলছেন, পরিস্থিতি তৈরি হলে ওটা আবার এনডিএ হয়ে যাবে না তো? কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, প্রাক নির্বাচনী পর্বে ছিন্ন ভিন্ন ইন্ডিয়া জোটের সরকার গড়ার স্বপ্ন আকাশ কুসুম কল্পনা নয় কি? শেখ শামীম লিখছেন, ইন্ডিয়া মহাজোট শক্তিশালী হলে বাইরে থেকে সাহায্য দিতে হতো না। আর এবার দেখাবো সেই প্রতিবেদন যে সিএএ নিয়ে এতক্ষণ জানিয়ে আলোচনা করলাম, সত্যিই কি অবস্থান বদল? দেখুন তো। নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। সিএ ইস্যুতে কি অবস্থান বদল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সিএ নিয়ে সুর নরম করছেন তৃণমূল নেত্রী। বিজেপি ছি 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 ছি, কাকা ছি 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 ছি, কে কে ছি 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 ছি, কে কে ছি 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 ছি, কে কে ছি 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 ছি।
এতদিন যিনি সিএর ঘোর বিরোধী ছিলেন, লোকসভায় ভোটের মধ্যে এবার তা নিয়ে তার মুখে শোনা যাচ্ছে শর্তের কথা। মতুয়াদের প্রতি যদি এত ভালোবাসা, তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? এর আগে সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর ছিল একেবারে উল্টো। গতকাল জেদ করে কেন্দ্রীয় সরকার যে নোটিফিকেশন ডিক্লেয়ার করেছেন ওটা কাগজে কলমেই থাকবে, ওটা কাজে লাগু হবে না, আর আমরা তো লাগু করবই না। প্রধানমন্ত্রী আজ কলকাতা এসেছেন, আমি তাকে বলে এসেছি যে আমরা ক্যাম্প মানব না, যতক্ষণ দেহে থাকবে প্রাণ আমরা এগুলো করতে দেব না, দেব না, দেব না। এটাই হচ্ছে আমাদের শপথ। কে নামে মিথ্যে কথা বলছে? ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। কিন্তু এখন তার মুখে শোনা যাচ্ছে শর্তের কথা। শর্ত সাপেক্ষে সিএ কে সমর্থনের কথা শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনারা দেবেন 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন, আর নোটিফিকেশন করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর যদি বলে যে ভারতবর্ষে আমরা সিএ এর পর এনআরসি করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে। আমি বুক ঠুকে বলে গেলাম। মমতা ব্যানার্জি এতদিন বলছিলেন ক্যাকাছিচি, আজকে হঠাৎ বললেন কেন? তার কারণ হচ্ছে তিনি ভয় পাচ্ছেন, তিনি ভোটের ভয় পাচ্ছেন, হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, ভবিষ্যতে বিজেপির সঙ্গে আঁতাতের রাস্তা খোলা রাখছেন। আজকেই অমিত শাহ মিটিং করতে এসে সিএ লাগু হবেই এ কথা বলেছেন, তার সঙ্গে মমতা ব্যানার্জিটা মেলালে পরে এই যে গোপন আঁতাত, সেই গোপন আঁতাতের প্রকাশ্য রূপটা যে কোনো সচেতন মানুষ ধরতে পারবেন। এটা চালাকি, 420 কেস, এটা বেকার কথা। অতএব তাই এনআরসি এবং সিএ মানুষ খায়নি, নির্বাচনে বোঝা গেছে। অতএব তাই এই ধুয়ো মানুষ আর নিচ্ছে না, মানুষ আর ভুল করছে না। ন্যাড়া একবারই বেলতলায় যায়। এই তো বললেন কে বলছিলেন, এখন উত্তর 24 পরগনায় গিয়ে সুরবদল হয়ে গেল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিরোধিতা, কোনো বক্তব্যের আর কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। সিএ আমাদের ঘোষিত অবস্থান দীর্ঘদিনের। কেন্দ্রীয় সরকারের আইন, রাজ্যের কিছু করার নেই। নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার নয়। যারা বিরোধিতা করবে সরকার কোয়ারেন্টাইনে চলে যাবে। এর মধ্যে সিএ কার্যকরের পর প্রথম এই আইন অনুযায়ী 14 জনের নাগরিকত্ব মঞ্জুর করল কেন্দ্র। তাদের হাতে নাগরিকত্বের সার্টিফিকেটও তুলে দেওয়া হলো। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, আশিস বাগচি, এবিপি আনন্দ।